প্রিয় দর্শক, নিটল ডাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি মাসুদুল হক। সহযোগিতায় রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ধনীদের ছাড় দিয়ে আজ পাশ হয়েছে অর্থ বিল 2024। বাজেটের সর্বোচ্চ কর হার যেখানে 30% প্রস্তাব করা হয়েছিল, সেখানে আজ বহাল রাখা হয়েছে 25% কর। ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক করমুক্তায় সীমা না বাড়লেও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ধনীদের এই কর হার কমিয়ে দিয়েছেন। পাশাপাশি কালো টাকা সাদা করার সুযোগ তো রয়েছে এবং এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগও বহাল রাখা হয়েছে। আমরা এই অর্থ বিল নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করার আগে স্যার রাত 10টার খবরের শিরোনাম জানাচ্ছি। জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল 2024। আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে খবর আছে বললেন ওবায়দুল কাদের। যে আমাদের একটু কারিগরি ত্রুটির জন্য আমাদের বাকি দুটি হেডলাইন আমরা বলতে পারিনি। অপর দুটি ছিল যে কোনো পরিণতির জন্য সরকারকে প্রস্তুত থাকতে বলেছেন মির্জা ফখরুল। শেষটি ছিল টি-20 বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে ভারত। স্যার, আপনার কাছেই আমরা যে আলোচনা আপনাকে দিয়ে আমরা শুরু করি। স্যার, আজকে অর্থ বিল পাশ হয়েছে, সেখানে স্যার আমরা যেটা দেখলাম যে ধনীদের একটা সর্বোচ্চ কর হার 30% করার প্রস্তাব ছিল, সেটা আগের 25%ই আবার চলে আসলো। এটাতে আমি 25% যে আসছে, এটা আমি আগেও বাজেট পাশ হওয়ার আগেও বলছিলাম 30% করাটা ঠিক হবে না। ধনীদের ছাড় দেয়া নয়, সেখানে অন্য হিসাব আছে। একসময় তো করের হার 50%ও ছিল। আপনি যতই এটার হার বেশি দিবেন তখন নিচের দিকে চুরি চামারি এবং না দেওয়ার সংস্কৃতি বাড়বে, আন্ডারহ্যান্ড ডিলিং বাড়বে। আপনি 25% করেছেন কোন সালে? সম্ভবত বছর 3-4 বা এরকম সময় হবে, একজ্যাক্ট মনে নেই। 30 থেকে 25-এ আনলেন, আবার 25 থেকে 30-এ না নিয়ে এটাকে স্টেবল থাকতে দেন। আমাদের একটা সমস্যা হলো আমরা কিছু জিনিস ধরে রাখতে চাই না। একটা সংস্কৃতি হবে যে কয়দিন আপনি পারেন একটা স্টেজে রাখেন। অতএব এটা আমি মনে করি 30% না করে 25% যে বহাল রাখছে এটা ভালো হয়েছে। আই ডু সাপোর্ট ইট। কিন্তু ভিতরে যে স্ল্যাবগুলো ছিল 3.5 লাখ টাকার পরে 5%-এ 1 লাখ, এটা আমি বলছিলাম যে এটা বাড়ানো দরকার। আপনি নিচের দিকের লোককে যদি রিলিফ দিতে চান তাহলে 3.5 লাখ টাকার পরে 1 লাখের জন্য মাত্র 1 লাখ দিলেন 5%। এটাকে কমপক্ষে 2 থেকে 3 লাখ করা যেত, তাহলে একটা রিলিফ হইতো, কম হইতো। তারপরের দুইটা স্ল্যাবে বাড়িয়েছে 1 লাখ করে 1 লাখ করে। কেমন? এইখানে করের বাড়ানোর বিষয়ে আমার আপত্তি নেই, যেটা কমাইল। কিন্তু আদায় করা যেইটুক স্ল্যাবে আছে, যত টিআইএন নাম্বার আছে ততজন তো রিটার্ন জমা দিচ্ছেন না, সেখানে আপনার জোর দিতে হবে। সৎভাবে আদায় করার জন্য নূতন কর জাল বাড়াতে হইলে করের আওতা বাড়াতে হবে। আওতা বাড়ানোর জন্য জরিপ করতে হবে। আমি করতে চাই তো ব্যর্থ হইলাম, দিল না। আপনি বাড়িওয়ালাদের জরিপটা করতে যে একটা করে শুরু করতে হবে। বাড়িওয়ালাদের জরিপ করলে আপনি ঢাকার কিছু এলাকা করলেই তো অনেক টাকা, বাজেটের টাকা 2.5 লাখ কোটির ঘাটতি লাগে না। কারণ টাকা তো আছে, দিচ্ছেন না। তো দিচ্ছে না কেন? আপনি নিতে পারছেন না। মাসুদুল হক সাহেবের পকেটের টাকা আমার পকেটে আসবে, ওটা হেঁটে আসবে না, আনাতে হবে। কাউকে হয়রানি না করে, কাউকে অন্যায়ভাবে কোনো কষ্ট না দিয়েই আপনি নর্মাল নিয়মমাফিক টাকা আদায় করলে যথেষ্ট হয়। আই ওয়ান্টেড টু ডু ইট, বাট আমাকে তো বাদে দিয়ে দিল না। করতে হবে, সেটার ব্যাপার আছে।
আরেকটা আপনার যেটা আজকে শুনলাম, এটা পাশ হইল কিনা আমি তো খবরও দেখতে পাই নাই, 15% এটা কি পাশ হয়ে গেছে? ওইটা সম্ভবত স্যার নাই, ওইটা মনে হয় প্রত্যাহার করা হয়েছে। শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধাটা থাকছে, শুল্কমুক্ত গাড়ি আনাটা থাকছে যে, এটা আর একটা অনৈতিক কাজ। দিস ইজ ইললিগাল, আনজাস্টিফাইড, দিস ইজ কন্ট্রাভেনশন অফ ইকুয়াল ইন দ্য আই অফ লস। এখন আপনি জায়েজ করেন, বলতে হবে, বলেটা কি? বলে যে আমরা এমপি সাহেবদের প্রিভিলেজ অ্যাক্টের মধ্যে এটা পাশ করে নিয়েছি। আপনি পাশ করলেই তো সব আইন জায়েজ হয় না, এটা লিগ্যাল কাভারেজ থাকে, নৈতিকতার একটা ব্যাপার থাকে। কিন্তু জনগণের কাছে, মানুষের কাছে গ্রহণযোগ্যর ব্যাপার আছে, নৈতিকতার ব্যাপার আছে। আপনি তাকে বেতন দিচ্ছেন, লোন দেন, সফট লোন দেন, অন্যদের যেভাবে দেন, কিন্তু তাকে শুল্কমুক্ত গাড়ি দিয়ে দিচ্ছেন, এটা কোনো তিনি ব্যবহার করেন না, বেশিরভাগই অনেকে বিক্রি করে। এটা চালু করলো কে? এটা চালু করলে তো হাজী মোহাম্মদ এরশাদ, যখন খিচুড়ির দল করে এক একজনে আইসা লেফট রাইট করে আর একটা করতে চায়, তখন এমপিদের খুশি করার জন্য এই কাজটা করলো। আনফেয়ার করার পরে আমি কিন্তু আমাদের আমি যখন ছিলাম, আমরা এটা বাতিল করেছিলাম। এই তিনুদ্দিনের আমলে 111 বা সেনা নির্দেশিত সরকার সময় এটা কিন্তু অনেক বুঝিয়ে শুনিয়ে এটা বাতিল করেছিলাম। তো বাতিল করার সময় আমি ফখরুদ্দিন সাহেবকে বলছিলাম কথা প্রসঙ্গে, বললাম স্যার পরে থাকবে কিনা জানি না, কারণ বাইরে যত চিৎকার করুক, আলীবাজার যত লড়াই করুক, কিন্তু নিজেদের স্বার্থের বেলায় তো সবাই এক। তো আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এটা বহাল করে ফেললো। এইবার একটু টেস্ট কেসে দেখলো, দেখে তো রাখতে পারলো না। এটাও নেতৃত্বের দুর্বলতা। কেন রাখতে পারে নাই? যখন হচ্ছে এটা বাদ দিতে পারে, বাদ দিলে হইতো, বাদ দেয় না কেন? এটা অনৈতিক। 15%-এরটা যে 15% দিয়ে অপ্রদর্শিতটা কালো টাকা সাদা আর কি, যেটা আপনারা বৈধ করা যাবে, এটা আরও বেশি অনৈতিক। আপনি নর্মাল স্ল্যাবে কেউ 25% দেবে, আর ইনি 15%-এ খালাস হয়ে যাবেন, করলে খালাস। এই 15% কিন্তু এই দিলে আর কোনো প্রশ্ন নাই, বা কোনো লিগ্যাল কোনো পদক্ষেপে নেওয়া যাবে না সম্ভবত, এরকম না। সেটা তো বলছে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। তারপরেও কেউ প্রশ্ন করতে পারবে না, এটা যদি কোনো সাহসী অ্যাডভোকেট থাকে, ব্যারিস্টার থাকে, যদি কোর্টে এটা চ্যালেঞ্জ করে, তাহলে হয়তো কোনো বাড়ি আসতে পারে যে কেউ কোনো কিছু চ্যালেঞ্জ করতে পারবে না বললে তো আর আইনের শাসন থাকে না। চ্যালেঞ্জ করলে বিচারকরা দেখবে এটা গ্রহণযোগ্য হয় কি হয় না। সংসদে পাশ করলে তো সব আইন জায়েজ হয় না, এটার বিরুদ্ধে কেস করা যায়, করে তো, আছে না, নজির আছে, জুডিশিয়াল রিভিউ। হ্যাঁ, জুডিশিয়াল রিভিউ করা যায়। তো এটা আমি অবৈধ বলতেছি কি জন্য? এখন প্রধানমন্ত্রী তো বলছেন যে আদার দিচ্ছেন, মাছের আদার খাওয়াচ্ছেন। যারা টাকা পাচার করে বাইরে নিয়ে যায়, ট্যাক্স দেয় না, তাদের যদি সামান্য সেন্সিবিলিটি থাকে, আদারওয়াইজ কোনো মোটিভ না থাকে, তারা এখানে আসবে না। কারণ তারা নজির তো দেখেছে, সাদা করলে পরে কিন্তু রাজনৈতিক নেতা হইলে কথায় কথা বলবে, ওই যে কালো টাকা সাদা করছে, যেটা বেগম জিয়ার এখন সারাক্ষণ বলে। সাইফুর রহমান সাহেব তো মনে করেছিলেন ওই সময়। সাইফুর রহমান কি স্বেচ্ছায় করেছে? এগুলো করানো হয়েছে, দৌড়েছি। কেউ কি স্বেচ্ছায় আসছে নাকি? বেগম জিয়া ধরা পড়ছে, তখন জায়গা দিতে বাধ্য হইলেন। সাইফুর রহমান সাহেব ধরা পড়ছেন, বের করছি, দিতে বাধ্য হয়েছেন। মওদুদ ধরা পড়ছে, দিতে বাধ্য হয়েছেন। তো এরা এমনকি এগুলো তো সবসময় ঘটতেছে। কেউ বলতেছে 3 বারের প্রধানমন্ত্রী, ওনাকে কি ছাড়টার দেওয়া যায় না? বলে আইন তো সমান, ট্যাক্স দেবেন, এটা পাও না। আর আমি যে চ্যালেঞ্জটা সবসময় দিয়েছি, আমাকে অনেকেই বলেছে যে আপনি জোর করে এই ট্যাক্স নিয়েছেন। আমি বললাম যে এখনও আছে, এখনও বহাল। আমি চলে আসছি চাকরির থেকে 17 বছর, এখনও আমি সেই চ্যালেঞ্জ বহাল রাখি। একটা লোক বলুক না তার থেকে অন্যায়ভাবে বেশি টাকা নিয়েছি। আর্মিরা নিছে, এরে দৌড়ে ওরে দৌড়ে, সেটা আমি তো নিই নেই। বরং আমি সবসময় ট্যাক্স পেয়ার্সদেরকে সম্মানিত করদাতা বলেছি, ফর্মে সেটা লিখিয়েছি, দোকানে গেলে তাদের সামনে বসতাম না, দাঁড়াতাম। কিন্তু আমি বলি যে সরকারের আইন যেটা আমার সময় যেটা ছিল, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, ওইটার বিধান অনুযায়ী আপনি যতটুক দেনা আছেন সেটুক দেন নাই। আপনি এখন চ্যালেঞ্জ করেন যে আপনি দিয়েছেন, দিলে তো আপনি মুক্ত, না দিলে বাকিটা দিতে হবে, দিতে হয়েছে। এবং সেই সময় এই প্রচারণায় আমার ওই সময় এটা যথেষ্ট কাজ হয়েছে, লোক টাকা দিয়েছে। আর ওই সময় আরেকটা বিধান আছে, মানুষ সবাই কেউ কেউ আমাকে জিজ্ঞেস করে, ভেরি ইন্টারেস্টিং, যে আপনিও তো এই সুবিধা দিয়েছেন,
এখন আপনি এটার বিরুদ্ধে কেন করতেছেন? আমি এই সুবিধা দিইনি। আমার নর্মাল প্রসেসে আমি ফাইল প্রসেস করলে প্রস্তাব দিতাম আমার উপদেষ্টা মির্জা আজিজের কাছে। এটা কম্পেল করা হয়েছে, আমাকে মইনিও ডাকিয়েছে সেখানে তার অফিসে, এবং আমি যখন আমার উপদেষ্টা মির্জা আজিজকে বললাম যে আমাকে তো এই ব্যাপারে এরকম ডাকছে, তো উনি ধরি মাছ নাসুই পানি, মানে সেনার নির্দেশিতদের যাদের উপদেষ্টা হয় মন্ত্রী হয় তারা তো এমনি বোঝা যায় কি কেন হতে যাবে, এরা তো অবৈধ সরকার জোর করে আসছে, তো তার কাছে আমি কেন যাব? তো গেল পর পাঠাইলো, পাঠানোর পরে আমি যে কাজটা করতে পেরেছি, আমার সময় SRO 98-এ যেটা নেওয়া হয়েছে সেটা নর্মাল স্ল্যাবে যার যতটুক ট্যাক্স আসে ওটা দেয়া লাগছে, ওটা দেওয়ার পরে আগে না দেওয়ার জন্য 5% বাড়তি জরিমানা নেওয়া হয়েছে। ওই টোটাল 25%কে 15% বা 10% দিয়ে করলে খালাস করা হয়নি। আপনার যেটুক নর্মাল স্ল্যাবে আসে তখন তো 10, 15, 20, 25 ছিল, এই পার্সেন্টেজ অনুযায়ী আপনার ট্যাক্স হিসাব হবে, হিসাব হওয়ার পরে যে অ্যামাউন্টটা দেন নাই সেটারও এভাবে হিসাব হবে, তারপরে আবার এটার উপরে বাড়তি আগে দেন নাই 5% জরিমানা। এই 5% জরিমানাটাও তো আমি করি নাই, আমি মইনির সাথে বসার সময় বলছি যে জরিমানায় যদি করবেন 10% করেন, শিক্ষক নর্মাল ট্যাক্সটা হবে 10% জরিমানা। উনি পরে নিজে কেটে দিলেন, না নর্মাল ট্যাক্স তো নিচ্ছি 5% জরিমানা। তাহলে ওরাও কেন করলো এটা? কথা একই, আবার তাদের উপরও চাপ ছিল যেভাবে হোক, ওই যে বাইরে হচ্ছিল, তো সেটা তবু একটা বেসিস ছিল যে নর্মাল ট্যাক্সের পরে 5% জরিমানা। এখন তো সেটা নাই, আপনি 15%-এ খালাস করবেন। জি স্যার, একজন দর্শক আছে, আমরা একটা ফোন নিতে চাই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন খসরু ভাই। খসরু বলছিলাম, আমার ছোট্ট করে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো ছাগল কাণ্ড। এক ছাগলে দেশ খাইলো, মতিউর রহমানে খাইলো, বিক্রি থেকে খাইলো, ক্রেতাকে খাইলো, সেই ছাগলের জন্য এই বাজেটে কোনো বরাদ্দ আছে কিনা? ছাগল দেশকে গিলে ফেললো এবং বিক্রেতা শেষ হলো, ক্রেতাও কিন্তু শেষ হলো। সেক্ষেত্রে দ্বিতীয় প্রশ্ন, আমাদের দেশে ধনীদের জন্য ফ্ল্যাট বরাদ্দ থাকে, ধনীদের জন্য সুযোগ সুবিধা থাকে, কিন্তু এই দেশের তৃণমূল পর্যায়ে যারা খেতে খাওয়া মানুষ, যাদের রক্ত এই ছাগল কাণ্ড চুষে খাইলো, তাদের জন্য আপনারা কি বলবেন, কি মেসেজ আমাদের জন্য? জি জি, ধন্যবাদ খসরু ভাই। স্যার আপনার কাছেই দিতে চাই যে এক ছাগল আর মানে তার ক্রেতাকে খেলো, তার ক্রেতার বাপকে খেলো, মাকে খেলো, আবার মূল মালিককেও খেয়ে ফেললো, মানে এক ছাগল খেলো কিনা এটা এখন বলা যাবে না, কারণ খেয়ে যদি ফেলতো তাহলে তো উপজেলা পরিষদের চেয়ারম্যান ম্যাডাম আবার এভাবে যেতে পারতেন না, গেলেন না অফিসে। হ্যাঁ, আবার অনেক কথা বলেছেন যে আচ্ছা, সাংবাদিকদের সাংবাদিকদের যেটা দমক দিলে সেটা, কিন্তু আপনি একটা জিনিস দেখছেন, যাওয়ার পরে আশেপাশে যত লোক ছিল এগুলো কারা? একটা গ্রিন সিগন্যাল পেয়েই তো গেছে। মানুষের চক্ষু লজ্জা থাকলে যায়। এখানে দুইটা ইন্টারপ্রিটেশন থাকতে পারে। একটা থাকতে পারে শি ইজ ফেয়ার, তার বিরুদ্ধে যত অভিযোগ এগুলা বানোয়াট, মিথ্যা, তিনি সেটা প্রমাণ করবেন, অফিসে আসছেন, ফেস করবেন। যদি এটা হয়ে থাকে দিস ইজ গুড সাইন। আর যদি বাকিটা হয়ে থাকে যে তাকে যারা মনোনয়ন দিয়েছে রাতারাতি তাকে চেয়ারম্যান বানিয়ে দিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, যারা তার বেনিফিশিয়ারি, তারা সব একজোট হয়ে রাজনৈতিক শক্তিতে হোক যেভাবে হোক একটা সিদ্ধান্ত নিয়েছে যে তাকে আমরা নিয়ে যাব, বুক ফুলিয়ে কথা বলবে, এটা কিছুই না। এটা হইলে দিস ইজ ব্যাড। এটা হইল তার যাওয়ার দুইটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আছে, সমাজের থেকে ওখানে যাওয়ার পরে জিপে উঠতেছে, নামতেছে, মিটিং করতেছে, একটা আওয়াজ কি আপনারা রিপোর্ট করছেন যে 5টা লোক 10টা লোক বলছে যে আপনি দুর্নীতি ফরায়ণ, আপনার বিরুদ্ধে এরকম রিপোর্ট হয়েছে? ওখানে কিছু হয়েছে? হয় নাই। আরেকটা জিনিস দেখবেন আপনার, এই যে আমাদের বাম দল, বিরোধী দল, বাজাত, সবাই তো হইয়াল্লা করে না কোনো ইস্যু নিয়ে। এই যে আজকে তারা কি সমাবেশ করতেছে, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সমাবেশ করবে, আগে করছে, কিন্তু আমার তো এখনও নজরে পড়ল না যে এইরকম একটা কাণ্ড ঘটলো, যে বেনজিরের কাণ্ড, আসাদুজ্জামান সম্বন্ধে রিপোর্ট হইল, তার মতিউর হইল, এখন আবার আমাদের আরেক ফয়সল হইল, এগুলো নিয়ে কেউ একটা মিছিল করলো, সমাবেশ করলো, মানববন্ধন করলো, বললো যে আমরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, আমরা এটা দ্রুত করে নাই। তাহলে ওনারটাও করে নাই, তার মানে কি?
জনগণ এটাতে বোঁতা হয়ে গেছে, বা যারা প্রতিবাদ করার শক্তি রাখে তারা নিজেদের পজিশন দেখছে যে আয়নাতে, ওই যে এক নেতা বলছে না, আয়নাতে খুশি, আমলাদের খুশি করার জন্য, যে শুধু আমলাদের বলে লাভ নাই, রাজনীতিকরা আয়নাতে নিজের চেহারা দেখেন। তো নিজের চেহারা তো নিজেরা জানেই, হলফনামা যেটা দেয় সেটাতে তো বোঝা যায়। এটা চেক করছে কে? আপনি ধরতে চাইলে না ধরতে পারবেন, সে ধরার জন্য তো রাজনৈতিক সদিচ্ছা লাগবে। আপনি হলফনামাতে কারো 5,000 গুণ বাড়ছে, কারো 2,000 গুণ বাড়ছে, ওই গুণটা কেমনে বাড়লো সেটা তো ধরতে গেলে তো এসে যাবে, আসবে। এটা তো করছে না। তাহলে জনগণ থেকে এটার কোনো প্রতিক্রিয়া যে উনি যখন গেলেন হয় নাই তো। তা আমি তো এটা এভাবে বলতে গেলে আবার অসুবিধায় বলবো যে উস্কানি দিচ্ছে। প্রশ্নটা হইল নৈতিকতার প্রশ্ন হইলে সচেতন থাকলে প্রশ্ন উঠবে। এখন তিনি ফেস করবেন, এই যে গিলে ফেলছে বলছে, একটাও গিলে নাই। গিলে ফেলছে কিনা এটা তো বহু স্তর বাকি আছে, তদন্ত হবে। তদন্তের মধ্যে আগের 4বারের মতো যদি সে আবার ক্লিন হয়ে যায়, নট আনলাইকলি, হ্যাঁ হতে পারে, ম্যানেজ হইলে হয়ে যাবে যেভাবে হোক। তারপরে যদি মামলাও হয়, মামলাতে সে কত ধাপ আছে, হ্যাঁ উঠতে 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 আপিলেট ট্রাইব্যুনাল বা সুপ্রিম কোর্ট সব পর্যন্ত ব্যাপার আছে না, সবটাতে ফাইনাল হওয়ার পরে তো এটা হবে। আর তার আগে যদি এটাকে আপনি অন্যায় বলেন, তাহলে সেটা ওর আছে কোথায়? প্রথম সংবাদপত্র কড়াভাবে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আনার পরও তো তাকে নজরদারিতে রাখা হয় নাই, কাউকে রাখা হয় নাই। তো তাহলে সদিচ্ছা আপনি কোথায় দেখছেন? চলবে আইনের প্রক্রিয়াতে যেভাবে চলে, যা হয় পরে দেখা যাবে গিলে খেলো কিনা, কে কারে গিলে খায় সেটা পরে দেখা যাবে। জি স্যার, একটা বিরতিতে যাই আমরা। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউট্রাল ডেটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে যেতে চাই যে দর্শকের প্রশ্নের আরেকটা অংশ ছিল যে বাজেটে আসলে গরিবদের জন্য কোনো সুখবর আছে কিনা, বা তাদের সুযোগ সুবিধা আসলে বাড়বে কিনা? আপনার গরিবদের জন্য সুখবর বলতে সোশ্যাল সেফটি নেটওয়ার্কটা তো আগের থেকে বাড়িয়েছে। আর এই যে আশ্রয়ন একটা প্রকল্প, ভূমিহীনদেরকে দলিল সহ ঘর করে দেয়া, এটা তো একটা বিরাট রকমের আলোড়ন সৃষ্টিকারী প্রকল্প। ওটার মধ্যে কেউ যদি চুরিদারি করে নির্মাণে, সেটা তো ভিন্ন ইস্যু চুরি করলে, কিন্তু এটা একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত। বিধবা ভাতা বাড়তেছে, মুক্তিযোদ্ধাদের জন্য বা প্রতিবন্ধীদের জন্য যেসব সোশ্যাল সেফটি নেটওয়ার্ক এগুলো তো বাড়িয়েছে। সম্ভবত কর কাঠামোর বিষয়টা নিয়ে হয়তো সম্ভবত বলতে চেয়েছে। কর কাঠামোর নিয়ে যেটা, সেটা তো আমি আগেই বললাম যে ওখানে করা যেত। গরিবদের জন্য যারা কর দেবে, কর কাঠামো সেখানে প্রথম যে 3.5 লাখ পর্যন্ত কর নাই। নর্মালি বয়স্ক নারী তাদের জন্য 4 লাখ, মুক্তিযোদ্ধাদের জন্য আরও বেশি, এগুলো তো স্ল্যাবে যা আছে তাই রাখছে। তো একটা কাঠামো একেবারে প্রত্যেক বছর বদলানো ঠিক না, বরং গরিবদের জন্য এখানে একটু চেঞ্জ করতে পারত, যে করমুক্ত আয়সীমাটা যদি একটু বাড়ানো যেত, সেখানে আয়সীমাটা আপনার বাড়াইতে পারত, অথবা আয়সীমাটা না বাড়াইলেও 1% যেটা 5% যেটা দিয়েছে 1 লাখ, এটাকে 2 থেকে 3 লাখে বাড়িয়ে দিতে পারতো, তাহলে একটা রিলিফ হইতো, স্ল্যাবের এটা কমে যেত, আর কর ভারটা কমতো। কিন্তু এটাকে করবার কমানো হয় নাই, বা কোনটাতে কমাইলো টাকা বাড়াইলো, কোনটা গিয়ে তার পরের দামে 10%, 15%, সেখানে 1 লাখ, মানে যাদের একটু ইনকাম বেশি আছে তাদেরই করটা বেশি দিতে হবে এখন। নর্মালি আপনার 10-15% এদের যেটা আছে ওইভাবে দিতে হবে আর কি, দেবে। তো এদেরকে দিলে আমি যেটা ফিল করি সেটা হলো বেশি ট্যাক্স পেয়ার তো এই শ্রেণীর হয়, কেমন? অর্থাৎ এটা স্ট্যাটিক হিসাব করার জন্য রাখা ভালো। নিচে যেটা আপনারা যেটা বললেন যে 3.5 লাখকে 4 লাখ করলে, ওগুলো আমরা বাজেটের সময় ক্যালকুলেট করা হয় যে একটা স্ল্যাব যদি এরকম প্রথমে এত বাড়ানো হয়, তাহলে আগের এই ক্যাটাগরির কত লক্ষ আসে, সেখানে কত লক্ষ রেভিনিউ চলে যাবে। মাঝখানে দুটো কমে দিয়েছে, এটা বাড়ায় নেই। তো এটাতে বাড়ানো যেত, এটা আমি আগেও বলছিলাম যে প্রথম যেটা 5%, এখানে একটু
1 লাখ না রেখে 2 বা 3 লাখ করা যেত। জি স্যার, একজন দর্শক আছে, আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো, স্যার জি বলুন। আমি সাধারণ কবি বেগমগঞ্জ নোয়াখালী থেকে জি। বলছি স্যার। আমার প্রথমে সম্মানিত অতিথি এবং বর্তমান যিনি আইআইডি সেক্রেটারি এবং আছেন এনবিআর এর চেয়ারম্যান, ওনাদের দেশপ্রেমের প্রশংসা করছে। আমার প্রশ্নটা হচ্ছে, গত 53 বছরে এই পার্লামেন্টে গরিবদের স্বার্থে কয়টা আইন হয়েছে আর ধনীদের স্বার্থে কয়টা? দেখা যাচ্ছে বড় বড় ঋণ খেলাপিরাই তো স্টেট পলিসি মেকার। সেক্ষেত্রে আমরা কি আশা করতে পারি? যেমন আজকে শুল্ক মুদ্রিত গাড়ি আবার ওই যে করে দিল, ওপেন করে দিল, যে আমাদের কি স্বার্থ? আমরা কেন ভোট দিতে যাবো? জি আওয়ামী লীগ, জি জি বিএনপি, জাতীয় পার্টি? জি, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি স্যার, নিশ্চয়ই জবাব দেবেন স্যার। আপনি কেন ভোট দিতে যাবেন? ভোট দিতে যায় কে? কয়জন যায়? এখন যায় না তো। ওই যে প্রধান নির্বাচন কমিশনার আগে দিয়ে বলবে 27 বা 28% বলবে, পরে আরেকজন বলে দিলে বলবে 40%। তো তাহলে 40% গেল নাকি? 60% তো যায় নাই। এই যে উপজেলা নির্বাচনে কত পার্সেন্ট গেল? বলতেছে 30 না 35%। লোক ভোট দিতে গেল। আর ভোটের যে সিস্টেম এখন, আপনি ভোট দিতে না গেলেও আটকাই থাকবে না। কারণ আওয়ামী লীগ সরকার 2008 ফেয়ার ভোটে শামসুল হুদা কমিশন আন্ডারে ফেয়ার ভোটে আসছে মেজরিটি নিয়ে। 2014 5ই জানুয়ারি 14 ভোট, এটা বিনা ভোটে চলে আসছে। কারণ গণ্ডগোল ফণ্ডগোল আলি আসছে, বাজাদ আসে নাই, সেখানে পরে 153 জন বিনা ভোটে। তাহলে 8 ভোটে 14 বিনা ভোটে, 18টা তো গুজবে উঠল যে রাতের ভোটে। তা আপনি কিছু লোক যদি ভোট দিতে না যায়, এখন যে গণতান্ত্রিক সিস্টেম, তাতে কি পার্টি আটকা থাকবে? থাকবে না। আপনার ভোট নেওয়ার জন্য সেখানকার ক্যান্ডিডেট আপনাকে ম্যানেজ করতে পারলে যেভাবে হোক আপনি ভোট দিতে যাবেন, নাহলে যাবেন না। গরিবদের জন্য আসলে যে প্রশ্নটা করলেন যে আসলে কতটা আইন হয়েছে বা ধনীদের জন্য? গরিবদের জন্য আইন বলতে যেটা হয়, মানে গরিব বান্ধব। গরিব বান্ধব তো অনেকগুলো স্কিম আছে এখন। এই যে যেগুলা আপনার দিচ্ছে ভাতা, উনি বলতে চাচ্ছেন যে গরিবদের চেয়ে ধনীরাই আসলে বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে, তারাই সুযোগ সুবিধা বেশি পাচ্ছে। ধনীরা অগ্রাধিকার, এটা তো সব জায়গায় আছে। আপনার ধনীদের অগ্রাধিকার, আপনি ধর্মীয় বিধান যেটা আছে, ধনী বড় আয় করে, বড় টাকা দিয়ে তার একটা ফিজিবিলিটি বেশি। যেমন আপনার যেটা ছিল সারচার্জ, সেটা গতবারের বাজেটে তো বাড়াই দিল। 3 কোটি জায়গায় 4 কোটি পর্যন্ত হইলে তার সারচার্জ লাগবে, আগে একটু রিলিফ দিল। এবার কর্পোরেট ট্যাক্সের মধ্যে একটু রিলিফ দিল। তো সরকারের বাজেটের মধ্যে সরকার যেটা দেখে, যে যতটুক, সবাই তো সবটা দেয় না। হ্যাঁ, গরিবের জন্য যেটুক দেওয়া সেটা দেবে, টাকা আনার জন্য ধনী যেটা হয় সেটা হবে। কারণ ধনীরাই তো এদিক সেদিক করার পরেও শিল্প কারখানা করে। গরিবকে যেটা দিচ্ছে, ওই যে বললাম না, এখন প্রকল্প দিচ্ছে, ওএমএসএ সেল দিচ্ছে, কার্ড দিচ্ছে, ভাতা বৃদ্ধি করতেছে, এগুলা গরিবের জন্য করা। এর বাইরে গরিবের জন্য এখন নতুন করে আপনার যে সুযোগ সুবিধা বা টাকাকে ক্যাশ সাবসিডি চায়, কীভাবে চাইবে? আপনার ইয়েতে দিচ্ছে তো, লাইন ধরে ওএমএসএ, সেখানে গরিব কী করতেছে সেটাও একটা ইতিহাস আছে, বললে তো খেপে যায়। আমি তো নিজে দেখি লাইনে যে ট্রাকে করে সেল দিচ্ছে না, টিসিবির যেটা বলছেন আপনি, হ্যাঁ, কম টাকা দিচ্ছে না, সেখানে তো কাকে কতটুক দিবে, চিনি, তেল বা চাল একটা লিমিট করে দেওয়া আছে। কিন্তু আমি তো নিজে দূরের থেকে দাঁড়াই দেখি ওখানেও গরমিল আছে। একজনে বস্তায় করেই তো চাল নিয়ে যাচ্ছে, দেখতেছি বেশি করে নিয়ে যাচ্ছে। গরিবরা লাইন ধরে একবারের জায়গায় 2 বার 3 বার করেও নিচ্ছে। যার কার্ডে সীমিত করছে সেটা হবে। তো কার্ডটা যদি সারা দেশে দিয়ে দেয়, সবার মধ্যে দেয়, তাহলে এটা একটা ইউনিফর্ম সিস্টেম হয়তো আসবে আর কি, সবাইকে দিলে। স্যার একটা ব্রেক নিয়ে আসতে চাই স্যার। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউটল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আমরা আবার একটু বাজেটে ফিরতে চাই। যে আমরা দেখছি যে এবারের যে বাজেট
ধরা হয়েছে, সেখানে রাজস্ব যোগান ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা এবং ঘাটতি থাকবে 2,51,600 কোটি টাকা। ব্যাংক থেকে নিতে হবে 1,37,000 কোটি টাকা। মানে ঘাটতিটা বেশ বড় এবং ব্যাংকেও একটা চাপ পড়বে বলা হচ্ছে। মানে আমরা মানে নিজস্ব তহবিল থেকে বা নিজস্ব সোর্স থেকে রাজস্বটা আসলে কেন আমরা বাড়াতে পারি না চাহিদা অনুযায়ী? এটার মূলত দুইটা কারণ আছে, একটু বাড়াই টানলে তিনটে হইতে পারে। একটা কারণ হইল কেন নিজেদের খাত থেকে পারি না। আমি নিজের খাত থেকে যেটা পারি সেটা করছেন না বিদায় তো আপনি বড় নিচ্ছেন, মনে হচ্ছে যে আমার শর্ট পড়তেছে। 2.5 লক্ষ কোটি টাকা ঘাটতি বাজেট, তো আপনি 2.5 লক্ষ কোটি টাকার ঘাটতি বাজেট যদি না নিতেন তাহলে তো নিজেরটা দিয়ে নিজে চলতে পারতেন। এখন ঘাটতি নিতে হয় বেশি কাজ করার জন্য ঋণ করে, সে ঋণের খেসারত দেওয়াটা তো পরে টের পাওয়া যায়। বাজেটের 14.2% তো সুদ পরিশোধে চলে যাচ্ছে। এক, সবসময় রাষ্ট্রীয় পলিসিতে যতটুক করা যায় পাওয়া যায় তার থেকেও আর একটু অ্যাগ্রেসিভ বেশি করে এই জন্য টেক অফ পয়েন্টে আর একটু ডেভেলপ করার জন্য করে। এক বছর যদি, এই বছর আমি প্রেফার করছিলাম যে এই বছর ঘাটতি বাজেট দেওয়া না হোক, নূতন করে কোনো প্রজেক্ট না নেওয়া হোক, আগের প্রজেক্টগুলো কমপ্লিটের জন্য যেটুক সেটা করা হোক, তাহলে ঘাটতিটা কমে যেত। আপনি ব্যাংক ব্যবস্থার থেকে 1,37,000 কোটি টাকা সরকারি লোন নেবে, তো সরকারি যদি 1,37,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে নেয়, এমনি তো ব্যাংকগুলো লাটে উঠে যাচ্ছে, ওই এক লুলা আরেক লুলারে কান্দে করে চলার ব্যবস্থা হইতেছে, মার্চ করবে, এটা করবে, সেটা করবে, লিকুইডিটি প্রবলেম হয়ে যাচ্ছে, ব্যাংকের টাকা পাচার হয়ে যাচ্ছে, তারপরে পাচার হইলে আবার তদন্তও করা যাবে না, এমন অবস্থা হচ্ছে। খেলাপি ঋণও বাড়তেছে। আরে খেলাপি ঋণ তো বাড়বে না কেন? খেলাপি ঋণ যারা নিচ্ছে তাদেরকে ঋণ দেওয়ার সময় তো প্রপারলি যাচাই বাছাই করে দেওয়া হয় নাই। আমি যখন আমার বাড়ি করার জন্য উত্তরাতে লোন নিলাম একটা ব্যাংক থেকে 1,20,00,000 টাকা, তখন আমার বেলায় কি করেছে ব্যাংক, আমার জমি বাড়ি বন্ধক নিয়ে এলো। কেমন? আমি অ্যাপ্লিক্যান্ট, আমার তো এটা গ্যারান্টর আমি থাকলাম, তা আমার 60-এর উপরে বয়স হয়েছে বলে আমার এক ছেলেকে গ্যারান্টর নিল, বন্ধক নিল, আরেক ছেলেকে আমার সাথে কো অ্যাপ্লিক্যান্ট করলো, তাহলে আমার বাড়ি নিল। আমি অ্যাপ্লিক্যান্ট, আমি তো জিম্মেদার রইলামে, আমার 2 ছেলেকে জামিনদার করলো, একজন গ্যারান্টর আরেকজনকে আমার সাথে কো অ্যাপ্লিক্যান্ট করলো। তো আমি হাসতে হাসতে বলছিলাম, ও এরপরেও নিয়েছে, আমার যে মাসিক কিস্তি হবে 1,26,920 টাকা না 26 টাকা কত হয়, এটা 6 দিয়ে গুণ করে করে প্রত্যেক 6 মাস পর্যন্ত 15 মাসে আমার 30টা চেক ব্ল্যাঙ্ক সই করে নিল। চিন্তা করেন, 1,26,926 টাকা কিস্তি, এরকম 30টা চেক নিল ব্ল্যাঙ্ক সই করাইয়া, আনডেটেড চেক, আবার 1,20,00,000-এরও একটা নিল, তাহলে আমার কতভাবে আটকাইল? 1,20,00,000, আর এখানে 2,40,00,000 45,00,000-এর বেশি চেক নিল, আমারে বন্ধক রাখল, ছেলেরে গ্যারান্টর করে বন্ধক রাখল। তা আমি হাসতে হাসতে বলছিলাম যে আরেকটা জিনিস বাকি আছে, এটা নিয়ে নিলে তো আমি মুক্ত হয়ে যাই, আমরা সবাই আপনাদের হয়ে যায়। তো অফিসে হাসতে কি, আমি বলি আমার একটা পুরনো স্ত্রী আছে, 47 বছরের পুরনো, তখন একটু কম ছিল, তো 43-44 বছরের পুরনো বই, এটাও আপনারা নিয়ে যান, নিয়ে গেলে আমরা এই এক বাড়ি করার ছিল সব আপনাদের হইলাম। মাই কোশ্চেন ইজ, আমার বেলায় এত যাচাই বাছাই এত কিছু করছেন, তাহলে যারা টাকা মেরে দিচ্ছে খেলাপি, তার বেলায় কী হচ্ছে? যাচাই বাছাই হচ্ছে না, শেয়ার হচ্ছে, আন্ডারহ্যান্ড ডিলিং হচ্ছে, অযথা প্রভাব হচ্ছে, বলার আগে বেসিক বাচ্চু দিয়ে দিচ্ছে। তো আপনি যদি সিস্টেমটা কাজে না লাগাতে পারেন, তার মধ্যে কোনো এক প্রাইমারি স্কুলের টিচার ছিল যে কি হেনরি না কি একটা, ওটাও কেমনে কেমনে সোনালী ব্যাংকের ডাইরেক্টর হয়ে গেল। হাউ কাম? কোন ক্ষমতায় আসে? আসার পরে তারপরে যখন এমপি হয়, প্রথমবার তো মনোনয়ন পায় নাই, হলফনামায় দেখেন কত গুণ বেড়ে গেল। তো এগুলো দেখছে কে? দেখার যারা, তারা যদি না দেখে তাহলে তো কাজ হবে না। জি স্যার, এখানে আমার প্রশ্নটা স্যার, যে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, উনি সংসদে বলেছেন যে সরকারের রাসেলস বাইপার চলে এসেছে, কিন্তু বেজি আসলে পর্যাপ্ত নাই। বেজি বলে তো এখানে যিনি ওটা মিন করছেন, আমি যদি ভুল না বুঝি, সেটা হলো ওয়াচ ডগ, যেটা সাপকে সামাল দেখে বেজি,
সাপ আর বেজির লড়াই যদি আপনি দেখেন অ্যানিম্যাল প্ল্যানেটে বা ডিসকভারি চ্যানেলে দেখবেন যে এটা বড় মজা, কে কারে কেমনে ধরে। তো সে বেজি থাকবে করতে, বেজিকে আমার বাহিনীর পুলিশ, এরাই তো ওয়াচডগ পাহারা দেবে। বেজিকে দুদক ধরবে, বেজিকে অফিসের বড় সাহেবরা ছোটরা দুর্নীতি করলে ধরবে, বড় সাহেব করলে তারে উপরের আরও উপরে মন্ত্রীরা দেখবে, ধরবে। এখন সে বেজিরা যদি সব একসাথ হয়ে যায়, সাপের সাথে আতাত করে ফেলে, তো তাইলে আর বেজি হবে কেমনে? ওই আমার বাসার পাশে বিড়াল থাকে, দেখলাম কুকুরে আগে বিড়াল দেখতে দূরাইতো, এখন ওই কুকুর একটার সাথে বিড়াল একটার ভালো খাতির, ওরা একসাথে সহ অবস্থানে থাকে। তো এখন বেজি আর সাপ যদি আপোষ হয়ে যায়, তা আপনি বেজি পাবেন কোথায়? আর যিনি বেজি নাই বলতেছেন, তিনি তার স্বগোত্রীয়, তার নিজেদের সবাইগুলা খোঁজ নিত, সেখানে কি দশা করতেছে। কেউ তো সাহস করে সত্য কথা বলবে না। তা তারা যদি বেজি খুঁজতে যায়, তাহলে অনৈতিক যে শুল্কমুক্ত গাড়ি নিচ্ছে কেন? এটা তো অনৈতিক, নেব না বলতেছে, কোনো দিন নেব না। আর বিরোধী দল বাজাদ আলীর বিরুদ্ধে যতই চিৎকার করুক, মাঠে লড়াই করুক, এই গাড়িটা যদি তারা যখন ছিল তখন নিচ্ছে না, অন্যেরা নিচ্ছে না। তো আপনি সুযোগ সুবিধা নেওয়ার জন্য যদি সাপ বেজি সব এক হয়ে যান, তখন আপনি বেজি পাবেন কোথায়? তখন বরং বেজিগুলো সব সাপ হয়ে যাবে। এবং এই বেজিগুলাকে সাপ হওয়ার জন্য লালন পালন কী করতেছে? এক নাম্বার, সিস্টেম দুর্বল, আইনের বালাই আছে, আইনের প্রয়োগ নাই, মনিটরিং নাই, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম খুবই দুর্বল, অ্যাকাউন্টেবিলিটি নাই। একদিনে তো বেনজির এত জমি কিনে নাই, তো এগুলো জানে না কেউ না কেউ। বা মতিউর রহমানও তো একদিনও হয় নাই, আসতেছি, বেনজির জানেন না একদিনে কি হয়েছে নাকি, মতিউর কি একদিনে হয়েছে, ফয়সল কি একদিনে হয়েছে, তাহলে এইগুলা ওয়াচডগে কে থাকবে? তো কারো যদি চোখে না পড়ে, হ্যাঁ, তাহলে বেসিক বাচ্চিও পালাই যাবে, রাজাকার বাচ্চিও পালাই যাবে। কারণ আপনি দেখেন না তো, আপনার চোখে গুগল অন্য কিছু পড়ছেন, চশমা হয়েছেন, অথবা ইউ আর ম্যানেজড। তো সিস্টেম দুর্বল হইলে, যদি বলেন যে না আমাদের নিজের দুর্বলতা, তো দুর্বল সিস্টেম যদি দুর্বল না হয়, বাংলাদেশ ব্যাংকের বল্টের টাকা কেমনে হ্যাকার না কারা নিয়ে যায়, এবং সেটা নেওয়ার পরে গভর্নর আতিক এটা জানায় না মন্ত্রীরাও কতদিন। তার মানে কি? সিস্টেম ইজ নট ওয়ার্কিং, এটা গলদ হয়ে গেছে। স্ট্রং সিস্টেম কায়েম হচ্ছে না। কেন কায়েম হচ্ছে না? ঘুরে ফিরে ওই একটা আসছে, কায়েম হচ্ছে না এই জন্য যারা কায়েম করবে, পলিটিক্যাল মাস্টার্স, দে আর ইন মোস্ট কেসেস রটেন। তারা নিজের জবাবদিহিতা করে, যে জন্য এই যে বললো না আওয়ামী লীগের যে কাদের সাহেব, যে শুধু আমলাদেরটা বললেন না, রাজনীতির নিজেদের চেহারাও আয়নায় দেখেন। তো এই দেখা মানে কি? হয়তো উনি আমলাদেরকে অ্যাপিউজ করলেন, বেশি খেপিও না, আমারগুলারেও বলছি, অথবা নিজের পলিটিশিয়ানদেরকে একটু লাইট দিলেন যে তুমি কি সেটা দেখো, তাহলে উনি জানেন কে কী আছে। আয়না চেহারা দেখতে কেন বলতেছেন? না জানলে বলবেন কেন? তাহলে সবাই যদি একজোট হয়ে সাপ হয়ে যান, তাহলে আর বেজি নেই, বেজিও তখন সাপ হয়ে গেছে। স্যার আমরা আরেকটা ব্রেকে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম লিটল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। স্যার আমরা তো অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, যে স্বাভাবিকভাবেই যে দুর্নীতির প্রসঙ্গটা যখন আসে, যে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে আসলে আমাদের পারিবারিক শিক্ষা থেকে কি আমরা আসলে বিচ্যুত হয়ে যাচ্ছে কিনা, যে আপনাদের আমলে আসলে আপনারা কেমন পারিবারিক শিক্ষাটা আপনারা পেয়েছিলেন ওই সময়? দুর্নীতি কমানো বা দমনের জন্য তিনটা বিষয় দরকার। একটা হইল আইনের প্রয়োগ, রাষ্ট্রযন্ত্রের, এটা ঢিলা হয়ে গেছে, ফাঁক ফোকরে চলে যাচ্ছে, রাষ্ট্র ইমপ্লিমেন্ট করতে পারা। 2 নম্বর হইল সামাজিক স্বীকৃতি, দুর্নীতিকে সমাজ এখন স্বীকৃতি দেয়, মেনে নে, অযথা তোয়াজ করে সালাম দেয়। আর নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, পারিবারিক শিক্ষা, সেটা কমে গেছে। আমরা ছোট থাকতে মা নামাজ পড়ি কিনা মনিটর করতো, আল্লাহরে তো এত ভয় করতাম না, কারণ আল্লাহ তো নারকেলের শলা দিয়ে আমার মারবে না, কিন্তু মা তো বলতেছে এই উঠ, উজু কর,
নামাজ পড়ছ কিনা। তো মায়ের বয়স শীতের মধ্যে উজুতে পুটুস করে হাত দুইটা ঢুকাই দিলাম, ভিজলো, এটা দিয়ে মুখ মুছলাম, পা মুছলাম, উজু হয়ে গেল। তারপরে যে আসলে নামাজ পড়তেছি না, তাসাউদের ভঙ্গিতে বসেই রইলাম। তো মা জিজ্ঞেস করতেছে কি নামাজ পড়তেছ, পারিবারিক মনিটরিং, নামাজ পড়ছস? আমি তো তাসাউদ পড়তেছি, জবাব দেবো না। পরে বললাম মা না হলে কী করতেছি তখন দেখতেছেন না, হোয়ার ইজ দ্যাট? 100 টাকা আমার আব্বাকে শুধু পাঠাইলাম 74-এ চরফেশন কলেজে যখন মাস্টারি করি, ওই যে জ্যাকবের আব্বা নজরুল ইসলাম সাহেব ভালো মানুষ প্রিন্সিপাল ছিলেন, 600 টাকার বেতন পাইয়ে 100 টাকা পাঠাইলাম মানি অর্ডার করে। সেটার আমার ব্যাখ্যা দিচ্ছে, আব্বা পাল্টা চিঠি লিখলেন, আমার জন্য যে 100 টাকা পাঠাইলা তুমি বেতন কত পাইছো, তুমি কীভাবে চলতেছ হিসাব। আমি ব্যাখ্যা দিতে হইলো যে আমি বেতন পেয়েছি 600 টাকা, 100 টাকা আপনার জন্য দিয়েছি, 200 টাকা আমি পেইং গেস্ট হিসেবে আরেক প্রফেসরের বাসা তাকে দিয়েছি, আর 100 টাকা আমি বাইরে নিজের খরচ জন্য এই 400, আর 200 টাকা আমি ফাইনাল মাস্টার্স পরীক্ষার জন্য কিছু বই কিনবো রেখেছি। এখন সেটা আছে, পারিবারিক শিক্ষা সেটা কোথায়? পরিবারের বউ কি জিজ্ঞেস করে তুমি আমার 10 লাখ টাকা শাড়ি দিলে তোমার রোজগার কত, বেতন কত জানে? পোলাপানকে জিজ্ঞেস করে? বলতেছে না। এই যে এটা যদি জিজ্ঞেস করতো তাহলে কি 15 লাখ টাকা ছাগলের প্রশ্ন উঠতো, আব্বা বেতন কত পাও? আবার এরাও তো দিয়ে যাচ্ছে, পুষতেছে। পরিবার ধ্বংস হয়ে গেলে, নৈতিক শিক্ষা ধ্বংস হয়ে গেলে, সামাজিক প্রতিবন্ধকতা বন্ধ হয়ে গেলে, আইনের শাসনের প্রয়োগ যদি রাষ্ট্রযন্ত্র ঢিলা করে ফেলে, সবাই একজোটে করতে হবে, তো আপনি দেবেন কি ওই আবার বেজি সাপ হয়ে যাবে। বরং সাপ বেজিতে ক্রস করি আবার নূতন সাপ পয়দা হবে, নূতন বেজি, যে বেজির মধ্যে ওই নখদন্তবিহীন দুদকের মতো সেটা হবে, কোনো সবল মারতে পারবে না, কাজ হবে না, ধরতে পারবে না। আপনি তো এটা রাষ্ট্রীয় সিস্টেম করছে, উপায় কি? উপায় একমাত্র হইল রাজনৈতিক সদিচ্ছা, পলিটিক্যাল গুডউইল এবং স্ট্রং গুডউইল যদি না থাকে, মাঝে মাঝে একটু বেসকি দিয়ে এরে একটু খোঁচা দিবেন, ওরে খোঁচা দিবেন, তাহলে হবে না। আজকে তো প্রধানমন্ত্রী বলেছেন যে পার্লামেন্টে যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে। আজকে প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন পার্লামেন্টে যে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া চলছে এবং চলবে। হ্যাঁ, চলছে, চলবে। আগেও তো আমরা দেখছি, বঙ্গবন্ধুর আমিও তো এটা তো চলতেছিল। বঙ্গবন্ধু নিজেই তো বলছে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি, এই গাজী আমার কম্বলটা কই, এবং ব্লক রেট দিতে যাইয়া দেখা যায় সব তার দলেরগুলা ধরা পড়ে, বন্ধ হইল। জিরো টলারেন্স তো সবসময় বলতে, আর 100% টলারেন্ট সব। জি স্যার, আমরা আজকে শেষ করতে চাই। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিজের সঙ্গেই থাকুন।